আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক হামলা তা যত ক্ষুদ্র বা বড় হোক না কেন সেটিকে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। শুক্রবার নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরান তার কঠোরতম জবাব দেবে। ইরানি ওই কর্মকর্তা বলেন, সীমিত হোক বা সীমাহীন, সার্জিক্যাল হোক বা কাইনেটিক, এবার আমরা যে কোনো হামলাকে আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গ্রহণ করব এবং আমরা সম্ভাব্য কঠিনতম উপায়ে এর জবাব দেব। তিনি জানান, ইরান বর্তমানে 12 দিনের যুদ্ধের সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, মার্কিন রণতরীগুলোর একটি বড় বহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নিয়ে এগিয়ে যায় তবে আরও হামলা চালানো হবে। মূলত মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির প্রেক্ষিতেই তেহরানের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও বাগাড়ম্বরের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং চূড়ান্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি। জাতীয় গার্ড দিবস উপলক্ষে শুক্রবার আয়োজিত আইআরজিসির সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তাদের এক সভায় জেনারেল মুসাভি বলেন, ট্রাম্প অনেক কথাই বলেন, তবে তিনি যেন নিশ্চিত থাকেন যে তার এসব কথার উত্তর সরাসরি যুদ্ধক্ষেত্রেই দেওয়া হবে। জেনারেল মুসাফির এই মন্তব্য এমন এক সময় এলো যখন মাত্র 2 সপ্তাহ আগেই তিনি ঘোষণা করেছিলেন, আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন বর্তমানে তাদের ইতিহাসের সর্বোচ্চ স্তরের প্রতিরক্ষামূলক প্রস্তুতি অর্জন করেছে। তিনি মনে করিয়ে দেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন গুঁড়িয়ে দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ইরানি কর্মকর্তারা বলেছেন, গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে হওয়া অর্থনৈতিক বিক্ষোভগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মদদে দাঙ্গাবাজরা হাইজ্যাক করেছিল। তারা অভিযোগ করেন, ট্রাম্প প্রকাশ্যে সশস্ত্র গোষ্ঠীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করলে সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন। এই প্রেক্ষাপটে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বৃহস্পতিবার জানান, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং তাদের আঙ্গুল ট্রিগারে আছে। সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনির নির্দেশ পাওয়া মাত্রই তারা যে কোনো শত্রুভাবাপন্ন পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। পাকপুর বলেন, আমরা অপরাধী, দুষ্টু এবং মানবতা বিরোধী শত্রু, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভুয়া ও বর্ণবাদী জায়নবাদী শাসক গোষ্ঠীকে সতর্ক করছি। ইতিহাস এবং জুনের 12 দিনের যুদ্ধে তারা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল তারা যেন তা থেকে শিক্ষা নেয়। তিনি আরও সতর্ক করেন, যে কোনো নতুন আগ্রাসনের ফলাফল হবে আরও বেদনাদায়ক এবং অনুতাপজনক। এদিকে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনি বা ইসলামী প্রজাতন্ত্রের উপর যে কোনো হামলা পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে গণ্য করা হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছানোর মাঝে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইসরায়েল বর্তমানে ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য সক্রিয়ভাবে সুযোগ খুঁজছে। শুক্রবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। হাকান ফিদান বলেন, আমি আশা করি ইসরায়েল ভিন্ন কোনো পথ বেছে নেবে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল ইরানের ওপর আঘাত হানার সুযোগ খুঁজছে। তিনি হুঁশিয়ারি দেন, ইরানের ওপর যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। তুরস্ক বর্তমানে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলেও তিনি জানান। ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে ফিদান স্পষ্ট করেন, তুরস্ক ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হস্তক্ষেপের তীব্র বিরোধী। তিনি জোর দিয়ে বলেন, তেহরান এবং ওয়াশিংটন যেন সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে তাদের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে। এদিকে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বৃহস্পতিবার তুরস্কের স্পিকার নুমান কুর্তুলমুশের সঙ্গে এক টেলিফোন আলাপে সংসদীয় ও আঞ্চলিক সম্পর্কের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণেরও পারস্পরিক যোগাযোগ জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় কালিবাফ ইরান সরকার ও জনগণের প্রতি সমর্থন জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও সংসদের সুস্পষ্ট অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তুরস্কের স্পিকার সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ইরানের শত শত নাগরিকের নিহত হওয়ায় দুঃখ ও সমবেদনা প্রকাশ করে বলেন, ইরানের নিরাপত্তা ও সমৃদ্ধি মানে তুরস্কের নিরাপত্তা ও সমৃদ্ধি। ইরানের সমস্যা ও দুঃখ তুরস্কেরই দুঃখ।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে স্থানীয় অপরাধী চক্রগুলোকে ব্যবহারের ইসরায়েলি পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের এক শীর্ষস্থানীয় সামরিক বিশেষজ্ঞ। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযানের পরও হামাস তার সামরিক শক্তি পুনর্গঠন করছে এবং পুরো উপত্যকায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনোথে প্রকাশিত এক নিবন্ধে এই বিস্ফোরক মূল্যায়ন করেছেন ইসরায়েলি পার্লামেন্টের পররাষ্ট্র ও নিরাপত্তা কমিটির উপ কমিটির সাবেক প্রধান এবং বিশিষ্ট সামরিক বিশ্লেষক আভি ইসাখারভ। দ্বিতীয় পর্যায়ের শুরু, ব্যর্থতার পর ব্যর্থতা শিরোনামের এই নিবন্ধে তিনি দাবি করেন, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরায়েলের সরকারের কোনো কার্যকর কৌশল পরিকল্পনা নেই। ইসাখারভ জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা শাসনের বাস্তবসম্মত বিকল্পগুলো উপেক্ষা করে আবু শাবাব নামক অপরাধী চক্রের মতো অকার্যকর গোষ্ঠীকে ব্যবহার করে ত্রাণ বিতরণ ও স্থানীয় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এই পরিকল্পনাটি দ্রুতই মুখ থুবড়ে পড়েছে। নিবন্ধে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজার প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করার মতো বাস্তবসম্মত বিকল্পগুলো রাজনৈতিক কারণে এড়িয়ে যাওয়া হয়েছে। এর ফলে গাজায় একটি ভয়াবহ প্রশাসনিক ও নিরাপত্তা শূন্যতা তৈরি হয়েছে, যার পূর্ণ সুযোগ নিয়ে হামাস এখনও সেখানে প্রধান নিয়ন্ত্রক শক্তি হিসেবে টিকে আছে। ইসাখারভ সতর্ক করে বলেন, যতক্ষণ বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত সুযোগগুলো নষ্ট হতেই থাকবে। যুদ্ধ পরবর্তী কৌশলগত পরিকল্পনা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি অত্যন্ত জরুরি। এতে দেরি করলে গাজা এবং পুরো অঞ্চলের অস্থিরতা আরও গভীর হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12ও এই মূল্যায়নের প্রতিধ্বনি করেছে। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে হামাস ও ইসলামিক জিহাদকে নিরস্ত্র করার লক্ষ্য থাকলেও বাস্তবে তা ক্রমেই অবাস্তব হয়ে উঠেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও হামাস ও ইসলামিক জিহাদ তাদের লড়াই করার সক্ষমতা অনেকাংশে পুনর্গঠন করেছে। হামাস তাদের কমান্ড ও কন্ট্রোল কাঠামো মেরামত করেছে এবং রকেট মজুদ পুনরায় গোছাতে শুরু করেছে। প্রতিরোধ সংগঠনটি হয়তো যুদ্ধের আগের মতো পূর্ণ শক্তিতে নেই, কিন্তু তারা গাজা উপত্যকার যে কোনো স্থানে অপারেশন চালাতে এবং প্রভাব বিস্তার করতে এখনও সক্ষম। ইসরায়েলি বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরবর্তী সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব কেবল হামাসকেই শক্তিশালী করছে এবং ইসরায়েলকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক জনমত জরিপ। ইসরায়েলি দৈনিক মারিভ এর এই জরিপ অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট আগামী নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হতে পারে এবং বিরোধী দলগুলো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। জরিপ অনুযায়ী আজ নির্বাচন হলে 120 আসনের নেসেটে বিরোধী দলগুলো 61টি আসন পেয়ে সরকার গঠনের সক্ষমতা অর্জন করবে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকার জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে 49-এ। এছাড়া আরব দলগুলো আলাদাভাবে নির্বাচন করলে সম্মিলিতভাবে 10টি আসন পেতে পারে। জরিপে দেখা গেছে, বেশ কয়েকজন প্রভাবশালী নেতার রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী রিলিজিয়াস জায়নিজম পার্টি নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হতে পারে। বেনি গান্সের ব্লু অ্যান্ড হোয়াইট দলও নেসেট থেকে ছিটকে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের কাজ 3 বছর ধরে ত্বরান্বিত করার মাধ্যমে স্মোট্রিচ তার ডানপন্থী সমর্থন ধরে রাখার চেষ্টা করলেও জরিপের ফলে তার প্রতিফলন দেখা যায়নি। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো, ভিতরের 4টি প্রধান ফিলিস্তিনি বা আরব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার জন্য একটি লিখিত প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে। জয়েন্ট লিস্ট নাও শিরোনামের এই চুক্তিতে স্বাক্ষর করেছেন আরব মুভমেন্ট ফর চেঞ্জের আহমেদ তিবি, ডেমোক্রেটিক ফ্রন্টের আইমান ওদেহ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাসেম্বলির সমি আবু শেহাদেহ ও ইউনাইটেড আরব লিস্টের মনসুর আব্বাস। জরিপ অনুযায়ী আরব দলগুলো ঐক্যবদ্ধ হলে তাদের আসন সংখ্যা 16-এর উপরে যেতে পারে, যা ভবিষ্যতে যে কোনো কোয়ালিশন সরকার গঠনে বা নীতি নির্ধারণে শক্তিশালী ভূমিকা রাখবে। জরিপে অংশ নেওয়া প্রায় 41% নাগরিক গাজা যুদ্ধে সরকারের ভূমিকার সমালোচনা করে একে ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার রিপোর্ট করেছে, নির্ধারিত 2026 সালের নভেম্বরের পরিবর্তে নেতানিয়াহু আগামী জুনেই সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন। ইসরায়েলি আইন অনুযায়ী আগাম নির্বাচনের জন্য নেসেট ভেঙে দেয়া এবং প্রেসিডেন্টের অনুমোদনের প্রয়োজন হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।